ভাঙন। বাংলা তো বেদখল হলোই, দিল্লিও বেহাত। এবার বিধানসভার অ্যাকশন রিপ্লে, এবার লোকসভায়। দিল্লিতে বসেই এই ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বসেই সংসদীয় দলের ভাঙন দেখলেন তিনি। বিধানসভায় যে ভাঙন ছিল তা তিনি দেখেছেন, আর তারপর সংসদীয় দলেও ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তিনি দিল্লি গেলেন, তার আগে গেলেন ভাইপো অভিষেক, কিন্তু তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের রাশ রইল না। এবার তৃণমূলের বেসুরো 20 জন সাংসদ। যেদিন দিল্লিতে মমতা, কি অদ্ভুতভাবে সেদিনই দিল্লির দলে ভাঙন, লোকসভার ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর এই তৃণমূলের বেসুরো 20 তারা কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নব তৃণমূল আগামী দিনে কিভাবে এগোবে, এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। দুই সহকর্মী থাকবেন সঙ্গে, আবির ঘোষাল, এবং নিউজরুম থেকে থাকবেন সহকর্মী কৌশিক দাশগুপ্ত। আমি শুরুতে আবিরের কাছে যাই। আবির, এই এক অদ্ভুত দিন, 1 মাসের কিছু বেশি সময় হয়েছে পালা বদল হয়েছে রাজ্যে, বিধানসভা তো গেছেই, আর এবার সংসদীয় দলের ভাঙনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হলো দিল্লিতে বসে। এবং সোনিয়া গান্ধীর পাশে বসে তাকে এই ভাঙনটি দেখতে হলো। এবং এর আগে যতবার INDI এর বৈঠক হয়েছে, অন্তত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে, তার প্রত্যেকটা বৈঠক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন, তার প্রত্যেকটাতেই তারা যে ধরনের বক্তব্য কংগ্রেসের বিরুদ্ধে করতেন, সেখানে তাদের জোর ছিল হচ্ছে ওই লোকসভা নির্বাচনের ফল। এবং সেখানে তারা বলতেন যে তাদের হাতে 29 জন সাংসদ রয়েছে, তারা তাদেরকে জিতিয়ে আনতে পেরেছেন। এদিনকে যদি দেখতে পাওয়া যায় যে কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ হাত ছেড়ে দিলেন, তাদের মধ্যে ওপর থেকে যদি আমরা দেখি, জগদীশ বসুনিয়া, তারপরে কারা এসে ছাড়লেন হচ্ছে মুর্শিদাবাদের যে 3 সাংসদ, তারা সেখান থেকে সরে গেলেন। এমনকি যারা দলে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত, উভয়ের ক্ষেত্রেই পার্থ ভৌমিক, বাপি হালদার সহ যারা রয়েছেন, তারাও ছেড়ে চলে গেলেন। এছাড়া দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ, বহু ঘটনার সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তারাও ছেড়ে দিলেন। এবং প্রচুর নাম রয়েছে, এবং অনেকেই রয়েছেন, খুব স্বল্প সংখ্যক যাদেরকে ওই ব্লকের মধ্যে নেতারা নিতে চাইছেন না। তারা মনে করছেন এদেরকে নিয়ে তারা যে লড়াইয়ের কথা বলছেন, তারা সেই লড়াইয়ে থাকবেন না। তারা বাদ দিয়ে কার্যত গোটা লোকসভা কার্যত আজকে ভেঙে গিয়েছে। এবং যে 2/3 মেজরিটি দরকার ছিল, সেই 2/3 মেজরিটি যে তারা পেয়ে গিয়েছেন। গতকাল দুপুরের বৈঠক, আজকের দিনভর বৈঠক, এবং কিছুক্ষণের মধ্যে যে বৈঠক শুরু হতে চলেছে, সেখানে কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং যারা এই গোটা পর্বটাকে দেখেছেন, রাজনৈতিকভাবে যারা গোটা ঘটনার সঙ্গে জড়িয়ে থেকেছেন, তাদের বক্তব্য যে তারা বিভিন্ন সময় ধরে আঁচ করেছিলেন, তারা বিভিন্ন সময় ধরে দলের শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পাঠানোর চেষ্টা করেছিলেন, তারা সেটা বলেও ছিলেন, তবে তাদের কথায় কর্ণপাত করা হয়নি, তাদের কথা শোনা হয়নি। ফলে আজকে দিল্লিতে যখন পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে তা নিয়ে অখিলেশ, তেজস্বী এদেরকে পাশে বসিয়ে, রাহুল গান্ধীকে, সোনিয়া গান্ধীকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, ঠিক তখনই দেখতে পাওয়া গেল যে তার সংসদীয় দল, যার মধ্যে তারা অনেকেই তাদের প্রিয়জন বলে পরিচিত ছিল, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেন। বেশ, দুটো আইনসভায় ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি জোড়া ফুলো হাতছাড়া? বিধানসভার পর লোকসভাতেও যে ভাঙন দেখা গেল, তৃণমূলে যে ভাঙন দেখা গেল, এবার তাহলে কি এই দল এবং প্রতীক 2 হাতছাড়া মমতার? মহারাষ্ট্রে আমরা 2022-এ যে ছবি দেখেছিলাম, প্রতীক চলে গিয়েছিল শিন্ডে শিবিরের কাছে, সেই মহারাষ্ট্র মডেলেই কি এবার প্রতীক দাবি করবে নব তৃণমূল? কথা বলবো, সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, বিধানসভার পর লোকসভা যে সম্ভাবনাগুলো ছিল একটার পর একটা, সেটাই ঘটছে। এবার এই নব তৃণমূল কি করতে পারে? একদমই, যেদিনকা বিধানসভায় নব তৃণমূল ফুটলো, সেদিনকাই আমরা বলেছিলাম যে পিকচার আবি বাকি হ্যায়। বিধানসভায় যা হচ্ছে সেটাই হতে চলেছে লোকসভায়, এবং সেই ঘটনাটাই ঠিক ঘটছে। লোকসভাতেও নব তৃণমূল। এরপর প্রশ্ন, এরপর কি? বিধানসভা হয়ে গেল, লোকসভা হয়ে গেল, এরপর কি? এরপর যেটা হতে চলেছে বা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে এই যে নব তৃণমূল,
তারা যদি মনে করে যে তারাই তৃণমূল নামটা ব্যবহার করবে এবং তারাই তৃণমূলের প্রতীকটি ব্যবহার করবে অর্থাৎ জোড়া ফুল, তাহলে তাদের যেতে হবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনে গিয়ে তাদের দেখাতে হবে যে সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি তাদের সঙ্গে রয়েছে, মানে সেখানে রাজ্যসভার সাংসদরাও যে বড় অংশ তাদের সঙ্গে রয়েছে সেটাও দেখাতে হবে। রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদ ছিলেন, আজ সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, তৃণমূলের এখন 12 জন সাংসদ, তার 2/3 হচ্ছে 8, অর্থাৎ 8 জন সাংসদকে দেখাতে হবে। এছাড়া এরপর আস্তে আস্তে পৌরসভা পঞ্চায়েত সমস্ত জনপ্রতিনিধিদের যে সংখ্যাগরিষ্ঠ অংশ নব তৃণমূলের সঙ্গে আছে সেটা দেখাতে হবে। শুধু জনপ্রতিনিধি নয়, তৃণমূলের যারা নেতা যারা পদে রয়েছেন, সেই পদে যারা রয়েছেন এরকম নেতাদেরও সংখ্যাগরিষ্ঠ যে তাদের সঙ্গে রয়েছেন সেটা দেখাতে হবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ নেতা এবং জনপ্রতিনিধি সঙ্গে রয়েছে, এটা যদি ইলেকশন কমিশনকে এই নব তৃণমূল দেখাতে পারে তাহলে ইলেকশন কমিশন তাদের অনুমতি দেবে, যে তারাই তখন বলে দেবে যে তারাই তৃণমূলের আসল তৃণমূল, তারাই তৃণমূল নামটা ব্যবহার করতে পারবে এবং দলের প্রতীকটা ব্যবহার করতে পারবে। এবং সেটা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে না, তৃণমূল নামটাও তার হাতে থাকবে না, তৃণমূলের জোড়া ফুলের প্রতীকও তার হাতে থাকবে না। এর পাশাপাশি যেটা হবে, এই যে লোকসভায় যেটা এরা যদি এই 20 জন বা 21 জন বা আরও বেশিরভাগ সাংসদরা যদি একজোট হয়ে আলাদা একটা ব্লক তৈরি করেন, নব তৃণমূল তৈরি করতে পারেন, তাহলে সবার আগে যেটা হবে সেটা হচ্ছে লোকসভায় তৃণমূলের দলনেতা যে পদটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে সেটা তার হাতছাড়া হবে। বেশ, তাপস রায় কি বলছেন একবার শুনবো। দলটাই উঠে যাবে, আর সংখ্যা বাড়লো আর না বাড়লো, এবং দল যত তাড়াতাড়ি উঠে যায় তত মঙ্গল, গণতন্ত্রের মঙ্গল, সমাজের মঙ্গল, পশ্চিমবাংলার মঙ্গল, দেশের মঙ্গল। এইসব দলের আড়ালে সমস্ত তো বদমাইশ নানান ধরনের পেশায় নিযুক্ত মানুষরা তাদের কার্য হাসিল করতে আসে, তো সুতরাং সেটা পারবে না, সেটার জন্য মঙ্গল। দেখুন, এই সংসদীয় দলও কি হাতছাড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? এর পাশাপাশি যে প্রশ্নটা জোরালো হচ্ছে তা হলো লোকসভার দলনেতা কে ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা দলনেতার পদও কি হারাচ্ছেন অভিষেক? কারণ এই যে বেসুরো সাংসদরা তারা বারবার অভিষেকের বিরুদ্ধেই সরব হচ্ছেন, অভিষেককে তারা নেতা মানতে নারাজ। লোকসভায় কাকলিকে নেতা বেছেছেন বেসুরোরা এবং লোকসভার ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়। অভিষেকেই বিক্ষোভ এই বেসুরোদের। সরাসরি চলে যাই, আবির রয়েছেন সঙ্গে। আবির, আমরা ডে 1 থেকে দেখছি তৃণমূলে ভরাডুবির পর প্রত্যেকে সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা নেতা মানতে আর চাইছেন না। অভিষেকের ওপর এই ক্ষোভের কারণ কি? দেখো, আজকে কিছুক্ষণ আগেও বিধানসভার বিরোধী দলের নেতা বলছিলেন যেখানে সং আছে গঠন নেই, যেখানে সংগঠনটারই কোনো অস্তিত্ব নেই। একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে লোকসভার মধ্যেও একাধিক নেতারা যারা রয়েছেন, সাংসদরা যারা রয়েছেন, তাদেরকেও গত কয়েক বছর ধরে কি অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে কাজ করতে হয়েছে, সেটা যদি তাদের সাথে কথা বলা যায় তাহলেই বুঝতে পারা যাবে। এবং সুখেন্দু শেখর রায়ের আজকে ইস্তফার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেই প্রসঙ্গের কথা তুলে আনেন। তুমি জানো, প্রথমত হচ্ছে এক, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া; 2, কোনো আলোচনাতে কারোর মতামত না শোনা, নিজের মতো করে আলোচনা করা এবং সেটাই যাতে কার্যকর করা সেই বিষয়ে চাপ তৈরি করা; তৃতীয়ত বক্তব্য যে সরাসরি কথা বলার কোনো জায়গাতেই তো থাকে না, গোটাটাই নির্ভরশীল হয়ে পড়েছিল হচ্ছে আইপ্যাকের, এবং আইপ্যাক যাকে স্থির করতেন, যার কথা বলে দিতেন, তাকে দিয়েই চালানো হতো। এবং এই প্রসঙ্গে কিছুক্ষণ আগে একটা অভিযোগের কথাও শোনা যাচ্ছিল বিরোধী দলনেতার কথাতে। তার বক্তব্য যে দলেরই একজন শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বালির কৈলাস মিশ্র চাননি, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং তিনি রেফারেন্স দিয়ে বলছেন লোকসভার মধ্যেও একাধিক সাংসদদেরকে এই ধরনের অবস্থার সম্মুখীন প্রায় বিভিন্ন সময় ধরে হতে হয়েছে, এবং তারা যদি মনেও করতেন এই বিষয় নিয়ে মুখ খুলবেন, মুখ খোলার কোনো জায়গায় নেই, কারণ তাদের কথা শোনার মতোই কেউ ছিলেন না। ফলে যে পুঞ্জীভূত ক্ষোভ যেটা তৈরি হচ্ছিল, যে রাগ তৈরি হচ্ছিল, তারই একটা বহিঃপ্রকাশ এই নির্বাচন
নির্বাচনের ফল প্রকাশের পর দেখতে পাওয়া যাচ্ছে, এবং সে কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে একের পর এক সাংসদরা তারা এইভাবে বিদ্রোহ ঘোষণা করলেন এবং তারা সরে গেলেন। যে সংখ্যাটা এই মুহূর্তে রয়েছে 20, তৃণমূলের একটি সূত্রের খবর, যেটা আজ রাতের মধ্যেই সংখ্যাটা আরো বৃদ্ধি পেতে চলেছে, হয়তো আগামীকাল দুপুরের মধ্যে আরো সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে একদিকে বিধানসভার মতো আইনসভাতে সেখানে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে লোকসভাতেও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং আগামী দুদিনের মধ্যে রাজ্যসভাতেও একই রকম পরিস্থিতি বা ঘটনা ঘটতে চলেছে, সেটাই আগাম জানাচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অন্য ব্লক অর্থাৎ বিক্ষুব্ধ ব্লক তৈরি করেছেন তারাই। বেশ, আমরা একটু শুনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, তার পাশাপাশি বেসুরো সাংসদ শর্মিলা সরকারের এক্সক্লুসিভ রিয়াকশন। আরে পদ থাকলে তবে তো ত্যাগ হবে, পদই নেই কিসের ত্যাগ, সঙ্গই নেই কিসের গঠন, সং পুরো গঠন। পদত্যাগ তো করতে গেলে পদ থাকতে হবে, পদই তো আর থাকবে না যা শুনছি। মক পার্লামেন্ট তৈরি করলে তাতে পদ থাকতে পারে। কুইজ মাস্টার যদি একটা মক পার্লামেন্ট বসাবার ব্যবস্থা করেন, নকল বুদ্ধিঘর তৈরির যদি ব্যবস্থা করেন, হতে পারে। আমরা অনেকজনই এর মধ্যে আছি যারা বিদ্রোহ ঘোষণা আগে থেকেই করছিলাম, একটু একটু করে নিজেদের মধ্যে ভীষণ ক্ষোভ জন্মাচ্ছিল, এবং আমার মনে হলো যে এটা হাই টাইম। কারণ কিন্তু এটা না একদিনের এটা প্রতিফলন নয়। তৃণমূল কংগ্রেস আর একটা ব্লক আমরা তৈরি করছি, আমরা সেখান থেকে আমরা ওদের সাথে বসবো না। আগে তৃণমূল যা ছিল আমরা তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নিই। আজকে আমরা অনেক নিজেদের মধ্যে কথা বলে সবার দেখলাম, সবারই মানে ভীষণ রকমের ইস্যু ছিল, কিন্তু কেউ বলে উঠতে পারতো না। তাহলে আপনাদের দলনেত্রী কে হবেন এখন? এআইটিসি আমাদের চিফ হুইপ ছিল, তিনি আছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং ডেপুটি লিডার শতাব্দী আছে। পনেরো বছর ধরে সরকার চালিয়েছেন। 1998-এ তৃণমূল কংগ্রেস গঠন করেছেন, বিরোধী দলনেত্রী হিসেবে প্রচুর আন্দোলন করেছিলেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গেলেন একের বিরুদ্ধে এক লড়াই করার মনোভাব নিয়ে, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা হয়ে যেতে হলো। ক্ষমতাহীন মমতা, একা মমতা। এবার তিনি কি করবেন? কথা বলবো, কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, দেখো, যেটা ঘটছে সেটা একটা অভূতপূর্ব ঘটনা। একটা দল ক্ষমতা থেকে সরে গেল, ক্ষমতা হারালো, সঙ্গে সঙ্গে দেখা কি গেল যে 80 জন বিধায়কের মধ্যে 60 জন বেরিয়ে যাচ্ছে। তারপর 28 জন সাংসদের মধ্যে দেখা যাচ্ছে 20 জন বেরিয়ে যাচ্ছে। মানে এরকম ঘটনা সচরাচর ঘটে না, এক অভূতপূর্ব ঘটনা। এবং যেটা দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে, একটাই প্রশ্ন বারবার অনেকের মনে ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন, নব তৃণমূল কী করবে, মোটামুটি একটা আঁচ পাওয়া যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার কী করবেন, সবারই প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি দল রাখবেন না অভিষেক রাখবেন। কারণ অভিষেকের বিরুদ্ধে তো ক্ষোভের পাহাড়, যে কোনো একটাকে বেছে নেবেন কি। তাতে দেখা গেল তিনি অভিষেকের পাশেই এখনো পর্যন্ত রয়েছেন। তাহলে এখানে আরও একটা প্রশ্ন যেটা উঠছে, যে অভিষেকের পাশে থেকে তিনি কি নতুন করে আবার দল তৈরির কথা ভাববেন। কারণ অনেকেই মনে করেই দিচ্ছেন যে এরকম সংকটের নাকি অনেকে তৃণমূলের অনেকে মনে করেন যে এরকম সংকট নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আগেও সামলেছেন। কীরকম সেটা না, 2004 সাল লোকসভা ভোট, মমতা এক হয়ে গেল, একজনই সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখান থেকে তিনি ফিরে এসছেন। 2004-এ একজন, 2011-এ তিনি মুখ্যমন্ত্রী হলেন। 2014 সালের লোকসভা ভোটে 1 থেকে তৃণমূল 34 হয়ে গেল। তৃণমূলের অনেকের আশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসবেন, কিন্তু সেটা কি এখন আর সত্যিই সম্ভব? কারণ 2004 থেকে 2026 এর মধ্যে 22টা বছর কেটে গেছে। শুধু তাই নয়, 2004 অবধি মমতাকে যারা দেখেছেন বা 2011-এ, তারা শুধু বিরোধী নেত্রী হিসাবে মমতাকে দেখেছেন। 2011 সালের পর থেকে মমতা শাসক হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে তার সরকার কীরমভাবে চালিয়েছেন, কীরমভাবে রাজ্যবাসীকে দেখেছেন, সেটাও সবার দেখা হয়ে গেছে। এবং এই 15 বছরে যে ক্ষোভের পাহাড়, সেটা তো একেবারে স্পষ্ট। পাশাপাশি অনেকে এই নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা যখন বলছেন, তখন তারা এটাও ইন্দিরা গান্ধীর প্রসঙ্গও টেনে আনছেন। ইন্দিরা গান্ধীও দুবার কংগ্রেস থেকে ভেঙে বেরিয়েছিলেন, একবার 1969 সালে, আরেকবার 78 সালে। এই 78 সালের প্রেক্ষাপটটা যদি তুমি মনে করো, তাহলে 75 সালে এমার্জেন্সি, 77-এ লোকসভা ভোট, ইন্দিরা গান্ধী হেরে গেলেন। 78-এ তার দলের মধ্যে থেকেই অনেকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সরব হলেন। তখন তিনি নতুন দল করলেন কংগ্রেস আই। এই কংগ্রেস আই আবার যেটা ইন্দিরা কংগ্রেস। এবং মজার বিষয় দেখো, এই ইন্দিরা কংগ্রেসেই কিন্তু মমতার রাজনীতিতে হাতে খড়ি।
তিনি যখন যোগমায়া দেবীর ছাত্রী ছিলেন তখন ছাত্র পরিষদ করতেন, তারপর যখন রাজনৈতিক দলে নাম লেখালেন সেটাও কিন্তু ছিল এই ইন্দিরা কংগ্রেস। অনেকে তাই বলছেন তাহলে কি আবার ইন্দিরা গান্ধী যেরকম করেছিলেন সেরকম মমতা করতে পারবেন? কিন্তু অনেকে এই তত্ত্বকে একেবারেই মানতে নারাজ। তাদের বক্তব্য, মমতার সরকারের বিরুদ্ধে যে পরিমাণ ক্ষোভ 15 বছরে জন্মেছে এবং এত বছর পর একটা বয়সেরও ব্যাপার রয়েছে, এই পরিস্থিতিতে চারদিক থেকে তার বিরুদ্ধে যেরকম ক্ষোভ, শুধু তো সাধারণ মানুষের নয়, দেখা যাচ্ছে তারই দলের বিধায়ক সাংসদরা একেবারে ক্ষোভে ফুঁসছেন। তার যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারাও নাকি সরে যাচ্ছেন। মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই আগেই পদত্যাগ করেছেন। আজকে তিনি বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েও দেখা করেছেন। যাতে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি ফিরহাদ হাকিমও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর ফিরে আসা খুব কঠিন, কিন্তু শেষমেশ কি দাঁড়ায় সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, সহকর্মী কৌশিক দাশগুপ্ত ছিলেন সঙ্গে। বাংলা বেদখল, দিল্লিও বেহাত, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যে সম্ভাবনাগুলো উঠে আসছে তা নিয়ে কথা বলছিলাম। কি করবে এরপর এই নব তৃণমূল? তারা বিধানসভায় গরিষ্ঠতা পেয়েছে, সংখ্যাগরিষ্ঠতা। তারা লোকসভাতেও আমরা দেখলাম অধ্যক্ষকে চিঠি দিয়েছে। সংসদীয় দলের ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দিল্লি বসেই প্রত্যক্ষ করলেন। এবার এই নব তৃণমূল কি করবে? নব তৃণমূল প্রতীক দাবি করবে, দলের নাম নিজেদের হাতে রাখবে। অবশ্যই তাদের গন্তব্য হবে নির্বাচন কমিশন, ইসিআই। তার পাশাপাশি আমরা দেখলাম বেসুরো সাংসদ শর্মিলা সরকার, তিনিও রিয়াকশন দিয়েছেন। বিরোধী দলনেতা তিনিও রিয়াকশন দিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ঠিক কি করবেন? এরপরেও কি আর ফিরে আসার রাস্তা থাকছে? রাজনৈতিক মহল বলছে যে না, এরপরে আর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেরার কোনো পথ নেই।